নীলগিরি শহরের সমুদ্র সৈকতে তখন গোধূলির মায়াবী আলো খেলা করছিল। আকাশ যেন আবির মেখে সেজেছিল এক অপরূপ সাজে। সমুদ্রের উত্তাল ঢেউগুলো গর্জন করে তীরে আছড়ে পড়ছিল, যেন তারা পৃথিবীর সমস্ত কোলাহল নিজের বুকে টেনে নিতে চায়। পর্যটকদের হাসি খুশি কলরবে মুখরিত সেই তটের এক প্রান্তে জীবনের সমস্ত রং থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পাথরের এক বিশাল খণ্ডে স্থির হয়ে বসেছিল অনন্যা। তার পরনে ছিল অত্যন্ত দামি সিল্কের শাড়ি, কানে হীরের দুল, যা অস্তগামী সূর্যের আলোয় ঝিকমিক করছিল, কিন্তু তার দু চোখে ছিল শুধুই অমাবস্যার অন্ধকার। ২৩ বছর বয়সেই তরুণীর সাজ পোশাক বলে দিচ্ছিল সে এক বিত্তশালী পরিবারের মেয়ে, কিন্তু তার ক্লান্ত মুখের প্রতিটি রেখায় লেখা ছিল গভীর বিষাদ। তার হাত কাঁপছিল, বারবার সে তার হাতের দামি ঘড়িটির দিকে তাকাচ্ছিল, যেন সে সময়ের অপেক্ষা করছে না, বরং সময় ফুরিয়ে যাওয়ার প্রতীক্ষা করছে। তার মনের ভেতর চলছিল এক বিধ্বংসী ঝড়, যা সমুদ্রের গর্জনের চেয়েও ভয়ঙ্কর। আজ সকালেই তার সৎ মায়ের বলা তীক্ষ্ণ কথাগুলো বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিঁধেছিল। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে নিজের বাড়িতেই সে হয়ে উঠেছিল এক অবাঞ্ছিত অতিথি, যাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হতো যে সে কেবলই একটি বোঝা। যে বাবা একসময় তাকে রাজকন্যার মতো আগলে রাখতেন, তিনি এখন নতুন স্ত্রীর কথায় অন্ধ হয়ে অনন্যাকে এক ব্যবসায়িক চুক্তির পণ্য বানিয়ে ফেলেছিলেন। তার অমতে এমন এক ব্যক্তির সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল, যার কাছে অনন্যার স্বপ্নের কোনো মূল্যই নেই। অনন্যা দীর্ঘশ্বাস ফেলে পাথরের একেবারে কিনারায় এসে দাঁড়াল। নিচে ফেনিল সমুদ্রের জল পাথরে আঘাত করে সাদা ফেনা তুলছিল। সে চোখ বন্ধ করল, ভাবল এই এক মুহূর্তের পতনই হয়তো তাকে মুক্তি দেবে জীবনের সমস্ত অপমান আর যন্ত্রণা থেকে। ঠিক সেই সমুদ্রতটের অন্য এক কোণে একটি ছোট ঝুড়ি নিয়ে বসেছিল এক যুবক, যার নাম পলাশ। পলাশের বয়স ২৫-এর কোঠায় হবে। সে সেখানে আগত মানুষদের কাছে গরম ভাজা ছোলা ও বাদাম বিক্রি করত। তার পরনের পোশাক ছিল জরাজীর্ণ এবং তালি দেওয়া, কিন্তু তার চোখে মুখে লেগেছিল এক অদ্ভুত প্রশান্তি ও সন্তুষ্টির হাসি। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে সে যা উপার্জন করত, তা দিয়ে তার ছোট বোনের পড়াশোনার খরচ চালাত। পলাশ একজন ক্রেতাকে ছোলা দিচ্ছিল, এমন সময় তার নজর পড়ল সেই উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে থাকা তরুণীটির দিকে। তার মনে হলো কিছু একটা অমঙ্গল ঘটতে চলেছে, কারণ অনন্যা যেভাবে ঝুঁকেছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। পলাশের মনে পড়ে গেল তার শিক্ষকের সেই কথা, যিনি বলতেন, কারো প্রাণ বাঁচানোর সুযোগ পেলে কখনোই পিছিয়ে যেও না। পলাশ তার ঝুড়িটি সেখানেই ফেলে দিল এবং পায়ের জুতো ছাড়াই বালির ওপর দিয়ে দৌড়তে শুরু করল। সে প্রাণপণ শক্তিতে পাথরের দিকে ছুটল। অনন্যা যেই মুহূর্তে তার শরীরটা সামনের দিকে ঝুঁকিয়ে দিল, ঠিক তখনই পলাশ এক মরণপণ ঝাঁপ দিয়ে তার হাতটি শক্ত করে ধরে ফেলল। সে অনন্যাকে সর্বশক্তি দিয়ে পেছনের দিকে টেনে আনল এবং দুজনেই বালুকাময় জমিতে ছিটকে পড়ল। অনন্যা স্তম্ভিত হয়ে গেল। তার চোখের সামনে মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো এবং সে সশব্দে কেঁদে উঠল। পলাশ হাঁপাচ্ছিল, কিন্তু সে দ্রুত উঠে অনন্যাকে উঠে বসতে সাহায্য করল। অনন্যা কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলল, তুমি আমাকে কেন বাঁচালে? আমাকে মরে যেতে দিতে। পলাশ অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিল, বোন, জীবন শেষ করা খুব সহজ, কিন্তু বেঁচে থাকা কঠিন। মরে গেলে সমস্যার সমাধান হয় না, বরং যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য সমস্যা আরও বেড়ে যায়। অনন্যা তিক্ততার সাথে বলল, আমাকে কেউ ভালোবাসে না, আমি সবার কাছে কেবল একটি বস্তু মাত্র। পলাশ তার ঝুড়ির পাশ থেকে জলের বোতল বের করে তাকে দিল এবং বলল, এই জলটুকু পান করুন, এখন আপনার মন শান্ত নয়। অনন্যা জল পান করল এবং কিছুক্ষণ পর তার মধ্যে কিছুটা অপরাধ বোধ জাগল। পলাশ তাকে কাছের একটি কাঠের বেঞ্চে বসতে অনুরোধ করল। সেখানে বসে অনন্যা পলাশের দিকে তাকালো এবং অবাক হল যে এমন সাধারণ চেহারার এক যুবক কিভাবে এত গভীর কথা বলতে পারে। অনন্যা জিজ্ঞেস করল, তোমার নাম কি? পলাশ বিনয়ের সাথে নিজের নাম জানালো। অনন্যা আবার প্রশ্ন করল, তুমি কি করো? পলাশ তার পড়ে থাকা ঝুড়ির দিকে ইঙ্গিত করে বলল, আমি ছোলা বিক্রি করি। অনন্যা ভাবল, যে সমাজে সে বড় হয়েছে সেখানে মানুষ কেবল টাকা আর পদমর্যাদা চেনে, অথচ এই যুবকটি কোনো স্বার্থ ছাড়াই তার প্রাণ বাঁচাল। অনন্যা ধীর স্বরে বলল, আমি আর বাড়িতে ফিরে যেতে চাই না, সেখানে গেলে তারা আমাকে আবার সেই অন্ধকারেই ঠেলে দেবে।
চিন্তায় পড়ে গেল পলাশ। একজন অপরিচিত তরুণীকে সে নিজের সাথে নিতে পারে না, আবার এই অবস্থায় তাকে একা ছেড়ে দেওয়াও অমানবিক। কিছুক্ষণ ভেবে সে বলল, যদি আপনি নিরাপদে থাকতে চান তবে আমার কুড়ে ঘরে চলতে পারেন। সেখানে আমার ছোট বোন আর আমার অন্ধ পিসিমা থাকেন, আপনার কোনো কষ্ট হবে না। অনন্যা পলাশের চোখের দিকে তাকালো, যেখানে কেবল সততা আর বিশ্বাস ছিল। সে জীবনে প্রথমবারের মতো কাউকে বিশ্বাস করার সাহস পেল এবং মাথা নেড়ে সম্মতি জানালো। সমুদ্র সৈকত তখন প্রায় জনশূন্য হয়ে আসছিল এবং সন্ধ্যা ঘনিয়ে আসছিল। পলাশ তার ঝুড়িটি তুলে নিয়ে আগে আগে হাঁটতে শুরু করল এবং অনন্যা তার পেছনে এক নতুন ও অজানা গন্তব্যের দিকে পা বাড়ালো। শহরের সেই অভিজাত এলাকা ছেড়ে পলাশ ও অনন্যা এখন শহরের এমন এক অংশে এসে পৌঁছালো যেখানে গলিগুলো সরু এবং বাড়িগুলোর দেওয়াল তাদের বয়সের ছাপ বহন করছে। অনন্যার দামি জুতো এই এবড়ো-খেবড়ো রাস্তায় চলার জন্য তৈরি ছিল না, কিন্তু তার মনের বোঝা এই রাস্তার কষ্টের চেয়ে অনেক বেশি ভারী ছিল। পলাশ সামনে তার ছোলার ঝুড়ি হাতে হাঁটছিল এবং মাঝে মাঝে পেছনে ফিরে দেখে নিচ্ছিল যে অনন্যা পিছিয়ে পড়ল কিনা। অনন্যা লক্ষ্য করল এখানকার মানুষ দরিদ্র হলেও তাদের মধ্যে এক অদ্ভুত একাত্মতা রয়েছে। কেউ দাওয়ায় বসে রেডিও শুনছে, আবার মহিলারা একসাথে বসে হাসাহাসি করছে। অনন্যার মনে হলো সে যেন এক অন্য পৃথিবীতে এসে পড়েছে, যেখানে চাকচিক্য নেই কিন্তু প্রাণের স্পন্দন প্রবল। অবশেষে পলাশ একটি ছোট নীল রঙের দরজার সামনে এসে থামল এবং আলতো করে কড়া নাড়ল। ভেতর থেকে একটি ছোট মেয়ে দৌড়ে এসে দরজা খুলল। সে পলাশের ছোট বোন টুম্পা। টুম্পার বয়স প্রায় 10 বছর। সে তার ভাইয়ের পেছনে এক অপরূপ সুন্দরী ও দামি পোশাক পরা তরুণীকে দেখে অবাক হয়ে গেল। পলাশ অনন্যাকে ভেতরে আসার জন্য ইশারা করল। ঘরটি খুব ছোট ছিল, কিন্তু সেখানকার পরিপাটি ব্যবস্থা দেখে অনন্যা মুগ্ধ হয়ে গেল। এক কোণে মাটির উনুন ছিল, যার পাশে পিতলের বাসনপত্র ঝকঝক করছিল। দেওয়ালে একটি পুরনো ঘড়ি টিকটিক শব্দে চলছিল এবং একটি ছোট আলমারিতে টুম্পার বইগুলো সুন্দর করে সাজানো ছিল। ঘরে ধূপকাঠির হালকা সুগন্ধ ছিল, যা অনন্যার অশান্ত মনকে মুহূর্তের জন্য শান্ত করে দিল। সামনের একটি তক্তপোষে পলাশের পিসিমা বসেছিলেন। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তার শ্রবণ শক্তি ছিল খুব প্রখর। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, পলাশ বাবা, তোর সাথে আর কে এসেছে? পায়ের শব্দটা খুব অচেনা মনে হচ্ছে। পলাশ তার পিসিমার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে বলল, পিসিমা, ইনি অনন্যা, শহরের বড় পাড়া থেকে এসেছেন এবং খুব বিপদে আছেন। আজ রাতটা ইনি ওনাদের সাথেই থাকবেন। পিসিমা তার কাঁপানো হাতটি বাড়িয়ে দিলেন। অনন্যা ধীরে ধীরে তার কাছে গিয়ে মাটিতে বসে পড়ল এবং পিসিমার মমতা মাখানো হাতটি অনন্যার মাথায় স্পর্শ করতেই অনন্যার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে পিসিমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। পিসিমা তাকে থামালেন না, বরং তার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলেন, কেঁদে নে মা, মনের ময়লা চোখের জলের সাথে ধুয়ে যাওয়াই ভালো। এই বাড়িতে তুই নিজেকে একা ভাবিস না। অনন্যা অনুভব করল যে ভালোবাসার খোঁজ সে তার বিশাল অট্টালিকায় করেছিল, তা সে এই ছোট্ট কুঁড়ে ঘরে খুঁজে পেয়েছে। টুম্পা চুপচাপ এক গ্লাস জল এনে অনন্যাকে দিল। পলাশ তার ঝুড়ি একপাশে রেখে হাত মুখ ধুয়ে উনুন ধরালো এবং সাধারণ আটার রুটি আর ডাল রান্না করল। অনন্যা তার জীবনে কখনো এমন সাধারণ খাবার খায়নি, কিন্তু সেই রাতে সেই খাবারটি তার কাছে রাজকীয় ভোজের চেয়েও সুস্বাদু মনে হলো। সে বুঝতে পারল খাবারের স্বাদ মশলায় নয়, বরং যিনি খাওয়াচ্ছেন তার আবেগে মিশে থাকে। পরের দিন সকালে অনন্যার ঘুম ভাঙতেই সে দেখল পলাশ কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনন্যা জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? পলাশ উত্তর দিল, আজ বাজারে কাজ বেশি, সময় মতো না পৌঁছলে ভালো মাল পাবো না। আপনি এখানে নিশ্চিন্তে থাকুন। পলাশ চলে যাওয়ার পর অনন্যা টুম্পার সাথে ঘরের কাজে হাত লাগাতে শুরু করল। তার কাছে সবকিছু নতুন মনে হলেও সে আনন্দের সাথে কাজগুলো করছিল এবং প্রথমবারের মতো অনুভব করল যে নিজের কাজ নিজে করার মধ্যে কত তৃপ্তি লুকিয়ে আছে। দুপুরের দিকে পিসিমা তাকে কাছে ডাকলেন এবং তার পরিবারের বিষয়ে জানতে চাইলেন। অনন্যা তাকে সব সত্য খুলে বলল, কিভাবে তার সৎ মা বাবার কান ভারী করেছে এবং কিভাবে তাকে এক ব্যবসায়িক চুক্তির অংশ হিসেবে বিয়ের বাঁধনে জড়ানো হচ্ছে। পিসিমা গম্ভীর হয়ে বললেন, মা, ধন সম্পদ তো আসা যাওয়ার জিনিস, কিন্তু আত্মসম্মান একবার চলে গেলে তা ফিরে পাওয়া কঠিন। তুই সেখান থেকে বেরিয়ে এসে সাহসের কাজ করেছিস। তারা যখন কথা বলছিল ঠিক তখনই বাইরে গলিতে হঠাৎ কিছু হট্টগোল শোনা গেল। অনন্যার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে জানালার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিল।
সেখানে কালো রঙের একটি বড় গাড়ি দাঁড়িয়েছিল এবং তা থেকে দুজন লোক নামল, যারা অনন্যার বাবার ব্যক্তিগত দেহরক্ষী। তারা হাতে অনন্যার ছবি নিয়ে স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করছিল। অনন্যা ভয়ে কুঁকড়ে গেল। তার মনে হলো ধরা পড়লে তাকে আবার সেই নরকে ফিরে যেতে হবে। সে পিসিমাকে ফিসফিস করে বলল যে তাকে খুঁজতে লোক এসেছে। পিসিমার সাথে সাথে টুম্পাকে ইশারা করলেন। টুম্পা অনন্যার হাত ধরে তাকে বাড়ির পেছনের একটি ছোট অন্ধকার ভাড়ার ঘরে লুকিয়ে রাখল, যেখানে শুকনো ঘুঁটে আর খড় রাখা ছিল। টুম্পা বাইরে থেকে শিকল তুলে দিয়ে নিজে বাইরে খেলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই দেহরক্ষীরা পলাশের দরজায় এসে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, এখানে কোনো নতুন মেয়ে এসেছে কি? সে বড়লোক বাড়ির মেয়ে এবং কাল রাত থেকে নিখোঁজ। টুম্পা অত্যন্ত মাসুমভাবে বলল, এখানে তো শুধু আমরা আর আমাদের অসুস্থ পিসিমা থাকে, এখানে কেউ আসেনি। দেহরক্ষীরা ঘরের ভেতর উকি দিয়ে দেখল, কিন্তু তারা কেবল একজন অন্ধ বৃদ্ধা আর সাধারণ আসবাবপত্র দেখতে পেল। তারা বিরক্তি নিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল যে এমন নোংরা জায়গায় ওই মেয়ে কেন আসবে। বিপদ কেটে গেলে অনন্যা বাইরে বেরিয়ে এলো। তার কপালে ছিল বিন্দু বিন্দু ঘাম এবং সে খুব ভয় পেয়েছিল। সে বুঝতে পারল যে তার পিছুটান এত সহজে ছাড়বে না। সন্ধ্যায় পলাশ বাড়ি ফিরলে সে পুরো ঘটনা জানতে পারল এবং তার মুখ গম্ভীর হয়ে গেল। সে অনন্যাকে বলল, ওরা আবার আসতে পারে, এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে, কিন্তু আপনি ভয় পাবেন না। আমি যতদিন বেঁচে আছি আপনাকে ওই খাঁচায় ফিরে যেতে হবে না। অনন্যা কৃতজ্ঞতার সাথে পলাশের দিকে তাকালো। সে সিদ্ধান্ত নিল যে সে আর পালিয়ে বেড়াবে না, বরং নিজের এক নতুন পরিচয় তৈরি করবে। সে পলাশকে বলল যে সেও কাজ করতে চায়, যাতে এই পরিবারের ওপর বোঝা না হয়। পলাশ প্রথমে ইতস্তত করলেও অনন্যার দৃঢ়তা দেখে রাজি হয়ে গেল। সে অনন্যাকে একটি সেলাই মেশিনের কথা জানালো, যা পাড়ার এক বিধবা মহিলা বিক্রি করতে চাইছিলেন। অনন্যার ছোটবেলায় সেলাই ও এমব্রয়ডারির খুব শখ ছিল, কিন্তু তার বাড়িতে একে ছোট কাজ বলে মনে করা হতো। সেই রাতে অনন্যা এক নতুন স্বপ্ন দেখল। তার মনে হলো ঈশ্বর হয়তো তার জন্য এক অন্য পথ বেছে রেখেছেন, যেখানে সে নিজের শিল্প দিয়ে জীবন সাজাতে পারবে। কিন্তু অনন্যা জানত যে তার বাবা এবং সৎমা এত সহজে হার মানবেন না। গল্পের মোড় ঘোরানো তখনও বাকি ছিল, কারণ শহরের প্রধান সংবাদপত্রে অনন্যার নিখোঁজ হওয়ার খবর বড় বড় অক্ষরে ছাপা হয়ে গিয়েছিল। অনন্যার কাছে সেই ছোট বস্তিটি এখন কেবল একটি আশ্রয়স্থল ছিল না, বরং তার আত্মসম্মান রক্ষার পাঠশালা হয়ে উঠেছিল। পলাশ হাড় ভাঙা পরিশ্রম করে এবং তার জমানো কিছু টাকা দিয়ে সেই পুরনো সেলাই মেশিনটি কিনে আনল। যখন মেশিনটি ঘরে এলো, তখন অনন্যার চোখে সেই একই চমক ছিল, যা কোনো বাচ্চার হাতে তার প্রিয় খেলনা এলে দেখা যায়। অনন্যা তার দামি শাড়ির আঁচল দিয়ে মেশিনটির ধুলো পরিষ্কার করল এবং কাজ শুরু করল। সে অনুভব করল তার হাতের এই গুণ কোনো ধন সম্পদের চেয়ে কম নয়। সে সারা দিন পাড়ার মহিলাদের ছেঁড়া জামাকাপড় সেলাই করত এবং তাদের পুরনো পোশাকগুলোকে নতুনের মতো রূপ দিয়ে দিত। ধীরে ধীরে সারা পাড়ায় তার নাম ছড়িয়ে পড়ল এবং সবাই তাকে গুণবতী দিদি বলে ডাকতে শুরু করল। অন্যদিকে বাইরের জগতে অনন্যার খোঁজ আরও তীব্র হয়ে উঠেছিল। তার বাবা রায়বাহাদুর প্রতাপ চৌধুরী তার সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়েছিলেন। শহরের প্রতিটি মোড়ে অনন্যার ছবিসহ পোস্টার লাগানো হয়েছিল এবং পুলিশের গাড়ি অলিতে গলিতে টহল দিচ্ছিল। প্রতাপ চৌধুরীর কাছে এটি কেবল মেয়েকে খোঁজার বিষয় ছিল না, বরং এটি তার সামাজিক সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তার ব্যবসায়িক অংশীদার এবং অনন্যার হবু বর মিস্টার সান্যালের চাপ বাড়ছিল। সান্যাল ছিল এক ধূর্ত ও লোভী ব্যক্তি, যার অনন্যার চেয়ে প্রতাপ চৌধুরীর সম্পত্তিতে বেশি আগ্রহ ছিল। সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে অনন্যাকে সময় মতো পাওয়া না গেলে সে ব্যবসায় বিনিয়োগ করা সমস্ত টাকা তুলে নেবে। এদিকে পলাশের ঘরে শান্তি থাকলেও আর্থিক অনটন আর ভয়ের ছায়া সব সময় লেগে থাকত। এক দুপুরে যখন পলাশ বাজারে গিয়েছিল এবং টুম্পা স্কুলে, তখন অনন্যা ঘরের বাইরে বসে একটি কাপড়ে সুনিপুণভাবে সুতোর কাজ করছিল। তখনই সেখানে কমলা মাসি নামের এক মাঝবয়সী মহিলা এলেন, যিনি পাড়ার সবচেয়ে চতুর ও পরচর্চাকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি অনন্যাকে খুঁটিয়ে দেখলেন এবং তারপর নিজের মুঠোয় ধরা খবরের কাগজটি খুলে মেলালেন। সেখানে অনন্যার ছবি ছাপা ছিল। কমলা মাসির মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। তিনি ভাবলেন, এই মেয়েটির খবর পুলিশকে দিলে তিনি বড় পুরস্কার পেতে পারেন। কমলা মাসি মিষ্টি সুরে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কোথাকার মেয়ে? আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। অনন্যার মন অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে মাথা নিচু করে বলল,
জি, আমি দূরের এক গ্রাম থেকে এসেছি এবং পলাশ দাদার দূর সম্পর্কের আত্মীয় হই। কমলা মাসি অনন্যার নরম হাত আর কথা বলার ধরন দেখে বিষয়টি আঁচ করে নিলেন। তিনি কিছু না বলে সেখান থেকে চলে গেলেন এবং সোজা কাছের পুলিশ ফাঁড়ির দিকে রওনা হলেন। অনন্যা ভেতরে ভেতরে কোনো বিপদের গন্ধ পাচ্ছিল। সে দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে পিসিমাকে জানালো। পিসিমা বললেন, মা, সত্য কখনো চাপা থাকে না, কিন্তু সাহস যার আছে তার হার হয় না, তুই ঘাবড়াস না। কিছুক্ষণের মধ্যেই বস্তির বাইরে পুলিশের জিপের সাইরেন শোনা গেল। পলাশও সেই সময় কাজ থেকে ফিরছিল। পুলিশকে তাদের গলির দিকে এগোতে দেখে তার পা থমকে গেল। সে বুঝে গেল কেউ অনন্যার খবর জানিয়ে দিয়েছে। সে দৌড়ে বাড়ি পৌঁছল এবং অনন্যার হাত ধরে তাকে ছাদের রাস্তা দিয়ে পাশের একটি বন্ধ গুদামের দিকে নিয়ে গেল। পুলিশ পলাশের বাড়িতে তল্লাশি চালালো। কমলা মাসি তাদের সাথে ছিলেন এবং বেশ গর্বের সাথে বাড়িটি দেখিয়ে দিচ্ছিলেন। পুলিশ অফিসার পিসিমাকে কড়া সুরে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটি কোথায় যে এখানে লুকিয়েছিল? সত্যি কথা বলুন, নইলে ফলাফল খারাপ হবে। পিসিমা অত্যন্ত শান্তভাবে বললেন, স্যার, এখানে কেবল আমরাই থাকি, কোনো অপরিচিত মানুষের আমাদের ঘরে কি কাজ? পুলিশ পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু অনন্যাকে কোথাও পেল না। কমলা মাসির মুখ ভয়ে শুকিয়ে গেল। পুলিশ চলে যাওয়ার পর পলাশ অনন্যাকে ফিরিয়ে আনল। অনন্যা খুব ভয় পেয়েছিল এবং থরথর করে কাঁপছিল। সে পলাশকে বলল, পলাশ, আমার জন্য তোমাদের সবাইকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমার মনে হয় আমার এখন পুলিশের কাছে ধরা দেওয়া উচিত। আমি চাই না পুলিশ তোমাকে বা পিসিমাকে বিরক্ত করুক। পলাশ অনন্যার কাঁধে হাত রেখে দৃঢ়ভাবে বলল, অনন্যা দিদি, আপনি কোনো অপরাধী নন। আপনি কেবল নিজের অধিকারের জন্য আওয়াজ তুলেছেন। যদি আজ আপনি হার মেনে নেন, তবে সেই সব মানুষের জয় হবে যারা মেয়েদের কেবল পণ্য মনে করে। আমরা এখান থেকে দূরে অন্য কোনো শহরে চলে যাব যেখানে কেউ আমাদের চিনবে না। ঠিক তখনই বাড়ির বাইরে আরও একটি গাড়ি এসে থামল। এবার পুলিশ নয়, গাড়ি থেকে নামলেন অনন্যার বাবা রায় বাহাদুর প্রতাপ চৌধুরী। তিনি কমলা মাসির মাধ্যমে খবর পেয়েছিলেন যে তার মেয়ে এখানেই আছে। তিনি একাই এসেছিলেন। তিনি ঘরে ঢুকেই অনন্যাকে একটি সাধারণ সুতির সালোয়ার কামিজ পরা অবস্থায় ধুলোমাখা কুড়ে ঘরে দেখে তার রাগের সীমা রইল না। তিনি পলাশের দিকে তাকিয়ে বললেন, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার মেয়েকে এই নরকে রেখেছ? তুমি জানো আমি কে? পলাশ নির্ভয়ে উত্তর দিল, বাবুমশাই, এটি নরক নয়। এখানে খাবার হয়তো কম, কিন্তু সম্মান আর ভালোবাসা প্রচুর আছে। আপনার মেয়ে এখানে নিজের ইচ্ছায় এসেছেন, কারণ আপনার প্রাসাদে তার দম বন্ধ হয়ে আসছিল। প্রতাপ চৌধুরী অনন্যার হাত ধরে তাকে নিজের দিকে টানার চেষ্টা করলেন। অনন্যা তার হাত ছাড়িয়ে নিল এবং প্রথমবারের মতো বাবার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি তোমার সাথে যাব না। যেই দিন তুমি সৎমায়ের কথায় আমার খুশি মিস্টার সান্যালের কাছে বিক্রি করে দিয়েছিলে, সেই দিনই ওই বাড়ির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। এখানে থেকে আমি শিখেছি নিজের উপার্জিত রুটির স্বাদ কেমন হয়। আমি এই ছোট ঘরেই সুখী, কারণ এখানে আমাকে একজন মানুষ ভাবা হয়, ব্যবসার সামগ্রী নয়। প্রতাপ চৌধুরী মেয়ের এই রূপ দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার ভীতু মেয়েটি আজ তার সামনে দাঁড়িয়ে তর্ক করছে। সেই সময় মিস্টার সান্যালের গাড়িও সেখানে এসে পৌঁছালো। সান্যাল বাইরে থেকেই চিৎকার করতে শুরু করলেন, প্রতাপ, কোথায় তোমার মেয়ে? ওকে তোলো আর গাড়িতে ভরো, আমাদের হাতে সময় নেই। সান্যালের এই অভদ্র আচরণ প্রতাপ চৌধুরীর ভেতরের সুপ্ত পিটাকে জাগিয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি যার জন্য নিজের মেয়েকে বলি দিচ্ছেন সে কতটা নিচু প্রকৃতির মানুষ। কিন্তু তখনই সান্যাল এমন কিছু করলেন যা পরিস্থিতি আরও খারাপ করে দিল। তিনি পলাশকে ধাক্কা দিলেন এবং অনন্যার দিকে হাত বাড়ালেন। পলাশ তাকে আটকে দিল। সান্যাল পকেট থেকে একটি ছোট পিস্তল বের করে পলাশের দিকে তাক করলেন। অনন্যা ভয়ে চিৎকার করে উঠল। পুরো পাড়ার লোক জড়ো হয়ে গেল। এখন এটি আর কেবল অনন্যার পালানোর গল্প ছিল না, এটি এক গরিব যুবকের সংগ্রাম এবং এক ধনী বাবার হৃদয় পরিবর্তনের অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। বস্তির সেই সরু গলিটি তখন রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সান্যালের হাতে চকচকে অস্ত্র দেখে উপস্থিত সবার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। পলাশ অবিচল দাঁড়িয়েছিল, তার চোখে ভয়ের লেশ মাত্র ছিল না। সান্যাল ঘৃণা ভরে বললেন, সরে দাঁড়াও আমার রাস্তা থেকে। তোমাদের মতো 2 পয়সার মানুষ আমাদের সমকক্ষ হতে পারে না। এই মেয়ে আমার আমানত এবং একে আমি নিয়েই যাব। পলাশ শান্ত স্বরে উত্তর দিল, স্যার, আমানত বস্তুকে বলা হয়, মানুষকে নয়। আর যাকে আপনি নিজের শক্তি ভাবছেন তা আসলে আপনার ভয়েরই প্রতীক। সান্যালের মেজাজ সপ্তমে চড়ল এবং তিনি ট্রিগার চাপতে যাবেন, ঠিক তখনই প্রতাপ চৌধুরী তার হাতটি শূন্যে ঝটকা দিলেন। গুলিটি ওপরের দিকে আকাশে চলে গেল, যার শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। প্রতাপ চৌধুরী সান্যালের চোখের দিকে তাকিয়ে গর্জন করে বললেন, ব্যাস সান্যাল, অনেক হয়েছে।
আমি ব্যবসায়িক লাভের জন্য মেয়ের সুখ উপেক্ষা করেছিলাম, কিন্তু আমি এতটাও নিচে নামিনি যে একজন অপরাধীর হাতে নিজের সন্তানকে তুলে দেব। এটা অসম্ভব। সান্যাল রেগে গিয়ে চিৎকার করে বললেন, প্রতাপ, তুমি হুঁশে আছো তো? এই বিয়ে না হলে তোমার সব সাম্রাজ্য ধসে পড়বে, তুমি রাস্তায় এসে দাঁড়াবে। প্রতাপ অনন্যার দিকে তাকালেন, যার চোখে এখন আর ভয় নেই, বরং বাবার জন্য গর্ব ফুটে উঠেছে। প্রতাপ ধীর স্বরে বললেন, রাস্তায় থেকে মেয়ের সম্মান বাঁচানো সেই প্রাসাদে থাকার চেয়ে অনেক ভালো, যেখানে তার আত্মা রোজ মরে যায়। সান্যাল রাগে তার সঙ্গীদের ইশারা করলেন। ৩-৪ জন গুন্ডা অনন্যার দিকে এগিয়ে এলো। পাড়ার মানুষ প্রথমে ভয় পেলেও যখন তারা দেখল পলাশ একা দাঁড়িয়ে মোকাবিলা করছে, তখন তাদের সাহসও জেগে উঠল। পলাশ তার ঝুড়ি একপাশে রেখে এগিয়ে এসে বলল, সাহাব, আপনারা এখান থেকে চলে যান। এই বস্তির মানুষ গরিব হতে পারে, কিন্তু তারা তাদের অতিথির অপমান হতে দেবে না। দেখতে দেখতে রাজুর বন্ধু করিম এবং পাড়ার অন্য যুবকরা লাঠি আর পাথর হাতে সান্যালের গাড়ির চারপাশে জড়ো হয়ে গেল। সান্যাল বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তিনি বিড়বিড় করতে করতে গাড়িতে উঠলেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু আসল পরীক্ষা এখনও শেষ হয়নি। অনন্যার বাবা সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি পলাশের দিকে হাত জোর করে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আর তোমার পিসিমাকে অনেক কটু কথা বলেছি, কিন্তু সত্যি হলো তুমি আমার মেয়েকে যে শিক্ষা দিয়েছ তা আমি আমার কোটি টাকার সম্পদ দিয়েও দিতে পারিনি। তিনি অনন্যার দিকে হাত বাড়ালেন। অনন্যা এবার পিছিয়ে গেল না, সে বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দুজনেই অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলেন। প্রতাপ বললেন, অনন্যা, বাড়ি চলো মা। এখন সেই বাড়িতে আর তোমার সৎ মায়ের খবরদারি চলবে না, আর তোমার ওপর কোনো চাপ দেওয়া হবে না। অনন্যা কিছুক্ষণ ভাবল এবং তারপর পলাশ ও পিসিমার দিকে তাকালো। সে বলল, বাবা, আমি বাড়ি যাব, কিন্তু এক শর্তে। আমি আর সেই পুরনো অনন্যা হয়ে থাকব না, যে শুধু অন্যের আদেশ পালন করে। আমি নিজের কাজ শুরু করতে চাই, এবং আমি চাই পলাশ ও তার পরিবারও আমার সাথে থাকুক। পলাশ আমার সবচেয়ে ভালো বন্ধু, যে আমাকে নতুন জীবন দিয়েছে। প্রতাপ চৌধুরী হাসি মুখে পলাশের দিকে তাকিয়ে বললেন, পলাশ, তুমি কি আমাদের সাথে যাবে? আমার ব্যবসায় তোমার মতো একজন সৎ ও সাহসী যুবকের প্রয়োজন। পলাশ বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, বাবুমশাই, আপনার মহানুভবতা, কিন্তু আমার পৃথিবী এই বস্তি। এখানকার মানুষের সুখ দুঃখের সাথে আমি জড়িয়ে আছি। তবে হ্যাঁ, অনন্যা দিদি যখন চাইবেন এখানে আসতে পারেন, আর যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয়, আমি সবসময় উপস্থিত থাকব। পলাশের এই উত্তর শুনে প্রতাপ চৌধুরীর চোখে তার জন্য সম্মান আরও বেড়ে গেল। অনন্যা ঠিক করল সে শহরেই এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলবে, যেখানে দরিদ্র মেয়েদের সেলাই ও অন্যান্য কাজ শেখানো হবে, যাতে তারাও নিজেদের পরিচয় তৈরি করতে পারে। পরের কিছুদিন খুব ব্যস্ততার মধ্যে কাটল। অনন্যা নিজের বাড়িতে ফিরে গেল ঠিকই, কিন্তু সে তখন সম্পূর্ণ বদলে যাওয়া এক মানুষ। সে তার সৎমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে এখন থেকে বাড়ির সব দায়িত্ব সে নিজে সামলাবে। সৎমা প্রথমে প্রতিবাদ করলেও প্রতাপ চৌধুরীর কঠোর মনোভাব দেখে চুপ হয়ে গেলেন। অনন্যা সবার আগে পলাশের পিসিমার জন্য শহরের সবচেয়ে বড় হাসপাতালে চোখের চিকিৎসার ব্যবস্থা করল। ডাক্তাররা জানালেন ছোট একটি অপারেশনের পর তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। অনন্যা নিজে হাসপাতালে থেকে পিসিমার সেবা করল। যেই দিন পিসিমার চোখের বাঁধন খোলা হলো, সেদিন সেখানে পলাশ, অনন্যা, টুম্পা এবং প্রতাপ চৌধুরী সবাই উপস্থিত ছিলেন। পিসিমা যখন প্রথমবারের মতো ঝাপসা আলো দেখলেন এবং তারপর পলাশের মুখ দেখলেন, তার আনন্দের সীমা রইল না। তিনি অনন্যাকে কাছে ডেকে তার মুখ স্পর্শ করে বললেন, মা, তুই তো সাক্ষাৎ লক্ষ্মী। অনন্যার চোখে ছিল তৃপ্তির জল। সে অনুভব করল অন্যের জীবনে আলো ফোটানোই জীবনের আসল উদ্দেশ্য। গল্পে এখনও একটি বড় মোড় বাকি ছিল। মিস্টার সান্যাল এত সহজে হার মানার পাত্র ছিলেন না। তিনি আড়াল থেকে এক নতুন চাল চাললেন। তিনি অনন্যার বাবার ব্যবসায়িক নথিপত্রে এমন কিছু কারচুপি করিয়েছিলেন, যার ফলে পুলিশ হঠাৎ প্রতাপ চৌধুরীর বাড়িতে হানা দিল। তার উপর কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগ আনা হলো। প্রতাপ চৌধুরীকে পুলিশ হেফাজতে নিয়ে গেল। পুরো শহর এই খবরে হতবাক হয়ে গেল। অনন্যার মনে হলো আবার তার পৃথিবীটা ওলটপালট হতে চলেছে। কিন্তু এবার সে একা ছিল না। পলাশ যখন এই খবর পেল, সে তৎক্ষণাৎ অনন্যার কাছে ছুটে গেল। সে নিশ্চিত ছিল যে প্রতাপ চৌধুরী নির্দোষ এবং এর পেছনে নিশ্চয়ই সান্যালের হাত আছে। এখন তাদের দুজনকে মিলে বাবার সম্মান এবং তার সাম্রাজ্য বাঁচাতে হবে।
প্রতাপ চৌধুরীর গ্রেফতারিতে শহরে তোলপাড় শুরু হলো। অনন্যার বিশাল বাংলোর বাইরে সাংবাদিকদের ভিড় জমে গেল। এই বিপদ দেখে সৎমা নিজের গয়নাগাটি গুছিয়ে বাপের বাড়ি চলে গেলেন। অনন্যা আবার নিজেকে একা মনে করতে শুরু করল, কিন্তু এবার তার পাশে ছিল পলাশ এবং তার দেওয়া সাহস। পলাশ অনন্যার হাত ধরে বলল, অনন্যা দিদি, এই সময় ভেঙে পড়ার নয়, লড়াই করার। আমাদের এমন প্রমাণ খুঁজতে হবে যা আপনার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। পলাশ তার বস্তির বন্ধুদের সাথে নিয়ে সান্যালের অফিসের বাইরে নজরদারি শুরু করল। সে জানত সান্যাল কোথাও না কোথাও কোনো বড় ভুল অবশ্যই করেছে। অন্যদিকে অনন্যা বাবার পুরনো হিসাবরক্ষক ও আইনজীবীদের সাথে কথা বলল। সে জানতে পারল যে নথিপত্রে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেগুলোর সই জাল মনে হচ্ছে। অনন্যার মনে পড়ল সান্যাল প্রায়ই তাদের বাড়িতে আসত এবং ব্যবসার ফাইল নিয়ে আলোচনা করত। তার সন্দেহ হল সান্যাল কোনো কর্মচারীকে টাকার লোভ দেখিয়ে আলমারির চাবি জোগাড় করেছিল। পলাশ খবর পেল যে সান্যালের প্রধান হিসাবরক্ষক শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। পলাশ ও তার সঙ্গীরা বাসস্ট্যান্ডে তাকে ধরে ফেলল। ভয় দেখানো এবং বোঝানোর পর সে ভেঙে পড়ল এবং স্বীকার করল যে সান্যাল তাকে ভয় দেখিয়ে ওই নকল নথিগুলো আসল ফাইলের মধ্যে রাখিয়েছিল। তার কাছে সান্যালের সাথে হওয়া কথোপকথনের একটি রেকর্ডিংও ছিল। অনন্যা ও পলাশ দ্রুত পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছাল। যখন সেই রেকর্ডিং এবং হিসাবরক্ষকের জবানবন্দি পুলিশের সামনে এলো, তখন তদন্তের মোড় ঘুরে গেল। পুলিশ তৎক্ষণাৎ সান্যালের ডেরায় হানা দিল। সান্যালের বাড়ি থেকে অনন্যার বাবার কোম্পানির আসল কাগজপত্র এবং সেই স্ট্যাম্প উদ্ধার হলো যা জাল সই করার জন্য ব্যবহার করা হয়েছিল। সত্য সামনে আসতেই পুলিশ প্রতাপ চৌধুরীকে সসম্মানে মুক্তি দিল এবং সান্যালকে জেলের পেছনে পাঠালো। প্রতাপ চৌধুরী জেল থেকে বেরিয়ে দেখলেন তার মেয়ে এবং সেই সাধারণ যুবক পলাশ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তিনি পলাশকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আজ তুমি আমার পরিবার এবং আমার সম্মান দুটোই বাঁচালে। তুমি আমার কাছে দেবতার চেয়ে কম নও। এই ঘটনার পর অনন্যার জীবনের লক্ষ্য সম্পূর্ণ বদলে গেল। সে বাবার ব্যবসায় সাহায্য করতে শুরু করল, কিন্তু তার প্রধান মনোযোগ ছিল তার সেই কেন্দ্রে যেখানে সে গরিব মেয়েদের স্বাবলম্বী করে তুলছিল। সে সেই কেন্দ্রের নাম রাখল সফর থেকে শিক্ষা, পথ চলার শিক্ষা। পলাশ এখন সেই কেন্দ্রের প্রধান ব্যবস্থাপক ছিল। পলাশের পিসিমা এখন পুরোপুরি দেখতে পান এবং তিনি অনন্যার কেন্দ্রে ছোট বাচ্চাদের লোকগীতি ও গল্প শোনান। টুম্পাও এখন শহরের সবচেয়ে ভালো স্কুলে পড়াশোনা করছে। সময় গড়িয়ে চলল এবং অনন্যার প্রতিষ্ঠান একটি বড় বটগাছের মতো ছড়িয়ে পড়ল। অনন্যা এবার জীবনের আরেকটি বড় সিদ্ধান্ত নিল। এক সন্ধ্যায় সেই সমুদ্র সৈকতে যেখানে পলাশ তার প্রাণ বাঁচিয়েছিল, অনন্যা পলাশকে বলল, পলাশ, তুমি আমাকে তখন আশ্রয় দিয়েছিলে যখন সারা পৃথিবী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তুমি কি সারা জীবন আমার সারথি হয়ে আমার সাথে চলবে? পলাশ আবেগপ্রবণ হয়ে অনন্যার হাত ধরল। সেই দিন উঁচু নিচুর দেওয়াল ভেঙে গেল এবং মানবতার এক নতুন গল্প লেখা হলো। প্রতাপ চৌধুরী তার মেয়ের বিয়ে পলাশের সাথে ধুমধাম করে দিলেন। এই বিয়ে শহরের কোনো বড় হোটেলে নয়, বরং সেই বস্তির খোলা মাঠে হলো যেখানে পলাশ থাকত। সেদিন পুরো এলাকার মানুষের জন্য রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছিল। অনন্যা তার বিয়েতে সেই সুতির সালোয়ার কামিজটি পরেছিল যা সে পলাশের বাড়িতে প্রথমবার পরেছিল, কারণ তার কাছে সেই পোশাকটি যে কোনো দামি লেহেঙ্গার চেয়েও বেশি প্রিয় ছিল। বন্ধুরা, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, যদি মনে সত্য থাকে এবং সাথে একজন খাঁটি বন্ধু থাকে, তবে যে কোনো ঝড় মোকাবিলা করা যায়। অনন্যা ও পলাশের যাত্রা এখন এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে, যেখানে তারা দুজনেই সমাজের জন্য এক উদাহরণ হয়ে উঠেছে। তারা প্রমাণ করে দিয়েছে যে মানুষের পরিচয় তার ধন সম্পদে নয়, বরং তার কর্ম ও চরিত্র দিয়ে হয়। আশা করি অনন্যা ও পলাশের এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই গল্পে আমরা দেখলাম কিভাবে একটি ছোট সঠিক সিদ্ধান্ত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবন একটি নিরন্তর সফর এবং প্রতিটি মোড় আমাদের নতুন কিছু না কিছু শেখায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমাদের গল্পটি শুনছেন এবং কেমন লাগলো। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ নিজের এবং আপনজনদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।